আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ঠিক মতো। আজকে আমরা এর আগে একটা বিশেষ ক্লাস করেছি আহ, গদ্যের শব্দার্থ ও টিকা মূলভাব। নর্মালি ফুল সিলেবাস থেকে দু একটা প্রশ্ন আসতে দেখা যায়। এর আগে গদ্যের করেছে, আজকে আমরা করব পদ্যের। তো আমরা পদ্যের আজকে বেশি প্রশ্ন না, 10টা প্রশ্ন আমরা সলভ করব। এই 10টা প্রশ্নের মধ্যে শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসের শব্দার্থ টিকা থেকে যদি প্রশ্ন হয় এখান থেকে থাকবে। যেভাবে আমরা সলভ করেছি আজকেও ঠিক সেভাবে সলভ করব। তো আমরা সরাসরি চলে যাই যে আসলে প্রশ্ন কি ছিল, তার উত্তর কি। আমাদের পেইড ব্যাচে যারা ছিল বা পেইড ব্যাচের স্টুডেন্ট যারা, তারা একটা পরীক্ষা দিয়েছে। তোমরা যদি কেউ যুক্ত হয়ে থাকো তাহলে প্রশ্নগুলো সামনে রেখো। আর যারা আমাদের শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী, যারা অন্যান্য শিক্ষার্থী যারা, তারা আশা করি এই ক্লাসের ব্যাখ্যা এবং বিশ্লেষণে টোটাল প্রশ্ন এবং প্রশ্ন কোত্থেকে হয়েছে এবং উত্তরের জন্য আসলে কতটুকু কি দেখতে হয়েছে বা হতে পারে সেটা সম্পর্কে তাদের ধারণা হবে। আমরা প্রথম প্রশ্ন, যেটা শত্রুকে দমন করে যে এক কথায় কি বলে, এটা এখানে প্রশ্ন হয়েছে এক কথায় প্রকাশ। প্রশ্ন এক কথায় প্রকাশ, এটা ঠিক আছে, কিন্তু আসলে এসেছে শব্দার্থ থেকে। কোন টপিকের শব্দার্থ থেকে? বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ, এই টপিক থেকে এই প্রশ্নটা এসেছে। এবং আমরা যদি বিগত বছরের প্রশ্ন ঘাঁটি তাহলে দেখব যে বিভীষণের প্রতি মেঘনাদ শর্ট সিলেবাসের বাইরে আসার পরেও এখান থেকে প্রশ্ন হয়েছে এর আগে, এটা আমরা দেখেছি। তো আসলে কি টাইপের প্রশ্ন হতে পারে বা আমরা একটু দেখি, এটা সলভ করি। শত্রুকে দমন করে যে, আমরা জানি শত্রু বা অরিকে দমন করে যে, এটা লেখা আছে শব্দার্থ অংশে। শত্রুকে দমন করে যে অরিন্দম। অজাত শত্রু মানে যার এখন কোনো পর্যন্ত শত্রু নাই বা শত্রু জন্মাই নাই, তাকে অজাত শত্রু বলে। অরিজ বা অরিন্দক এরকম শব্দ এর সাথে আসলে কানেক্টেড না। আমরা একটু দেখি এই জায়গাটা কোথায় আছে এবং কি লেখা আছে। আমরা বিভীষণের প্রতি মেঘনাদের শব্দার্থটা বা টিকায় যদি যেয়ে থাকি তাহলে ওখানে দেখব অরিন্দম এর শব্দার্থ বা টিকায় লেখা আছে অরি বা শত্রুকে দমন করে, যেখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। এই টাইপের তথ্য যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, ফুল সিলেবাসে এই টাইপের তথ্য আমরা পড়বো না, আসার সম্ভাবনা নেই, কিন্তু শব্দার্থ থেকে প্রশ্ন হতে পারে, সেটা আমরা একটু দেখি। তাহলে অরিকে দমন, শত্রুকে দমন করে যে অরিন্দম, এখান থেকে এসে। এছাড়া আমরা দেখি পশিল মানে প্রবেশ করলো, এটা কাব্যিক রূপ। কবিতায় এরকম কিছু শব্দ আছে যে শব্দগুলোকে কবিতার আকৃতিতে, কবিতার ভাষায় সাধু রূপে ব্যবহার করা হয়। এই ধরনের রূপকে শব্দের কাব্যিক রূপ বলেন। কাব্যিক রূপ মানে কি? কাব্যিক রূপ মানে হচ্ছে কবিতার রূপ, মানে কবিতায় ব্যবহার করা হয়েছে। এখন কবিতার এই কাব্যিক রূপটা বেশিরভাগ ক্ষেত্রে সাধু রীতিতে হয়, কবিতায় চলিত রীতিতেও হইতে পারে। তাহলে কাব্যিক রূপ আবার রীতি আছে দুইটা। কবিতার ঢঙে সাধু রীতিতে হইতে পারে, কবিতার ঢঙে চলিত রীতিতে ব্যবহার করা হইতে পারে। ছিনু ভুলে, ছিনু ভুলে, এই যে ছিনু লেখা আছে সোনারতরী কবিতার, এটাও খুব কাব্যিক রূপ। ছিনু ভুলে মানে কি? ছিলাম। এখন সোনারতরী কবিতার যে কাব্যিক রূপ এটা তো চলিত রীতিতে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যে কাব্যিক রূপ এটা সাধু রীতিতে। তাহলে কাব্যিক রূপ মানে কাব্যে ব্যবহার করা শব্দ, সেটা রীতি সাধু হইতে পারে, চলিত হইতে পারে। বিভীষণের প্রতি মেঘনাদ সাধু রীতিতে লেখা। পশিল প্রবেশ করলো, বানানগুলো দেখতে পারে আমরা, রক্ষশ্রেষ্ঠ, অরিন্দম, এই। আচ্ছা, এরপরের প্রশ্ন, কোনটি সঠিক? এই টাইপের প্রশ্ন আসলে এইভাবে আসে না, কিন্তু আমরা এক জায়গায় চারটা তথ্য যুক্ত করার জন্যে ঠিক এইভাবে দেই। তোমরা যারা লাইভে আছো বা আমাদের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছো, তোমরা একটু লেখো 2 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে। এবিসিডি লিখো, কোনটা সঠিক এখানে? তাঁত মানে বাবা, তস্কর মানে ভণ্ড, বিধু মানে সূর্য, স্থানু মানে স্থান। কোনটা সঠিক এখানে যেগুলো আছে তার মধ্যে কোনটা সঠিক বলে তোমাদের কাছে মনে হইতেছে? কোনটা সঠিক বলে মনে হইতেছে একটু লিখে দেখাও।
গুড, অনেকে লিখতেছে যে তাত মানে বাবা, তাত মানে বাবা, এটাই সঠিক। দুইয়ের ক তাত মানে বাবা, এটাই সঠিক, এখনো পর্যন্ত এটা ঠিক আছে, ফাইন। তাহলে বাকিগুলো তো সঠিক না। তস্কর শব্দের অর্থ কি? ভণ্ড। তস্কর মানে তো শব্দ অর্থ অংশে লেখা আছে চোর। বিধু মানে কি? সূর্য। বিধু মানে তো চন্দ্র। স্থানু, স্থানু মানে কি? স্থান থেকে আসছে। স্থানু মানে লেখা ছিল নিশ্চল, নিশ্চল। স্থানু শব্দের অর্থ লেখা আছে নিশ্চল, তার মানে কি? চলে না, চলে না, তার মানে কি? তার মানে স্থানু মানে হচ্ছে স্থির। নিশ্চল মানে কি? চলে না, তার মানে স্থির। স্থানু মানে। বিদু শব্দের অর্থ চাঁদ দেয়া আছে শব্দ তো বাটিক অংশে, তাহলে সূর্য হবে না, চাঁদ হবে। আর তস্কর শব্দের অর্থ, প্রথম কথা হচ্ছে তস্কর বানানটা একটু খেয়াল করো, হ্যাঁ। তস্কর বানানে কিন্তু মধ্যাহ্নস্ব না দন্তস্ব হবে। আমরা অনেকে পারি, আমরা আবার অনেকে এই নিয়মটা জানিও। তস্করে দন্তস্বর সাথে ক হবে, এর কারণ তার আগে আছে ত। এখানে যেহেতু ত আছে, ত মানে হচ্ছে তয়ের শেষে অ আছে, অ এর পরে স আসলে সেই সটা দন্তস্ব হয়, তস্কর বানানে দন্তস্ব হবে। তস্কর মানে কি দেয়া আছে? তস্কর মানে দেয়া আছে চোর, এখানে দেয়া আছে ভণ্ড। হ্যাঁ, চোর তো ভণ্ড হইতে পারে, তো শাব্দিক অর্থ যেহেতু, তাহলে ওর শব্দের অর্থ যেটা সেটাই আমাকে দিতে হবে। তাঁত শব্দের অর্থ পিতা বা বাবা, কিন্তু কবিতায় পিতৃব্য মানে চাচা অর্থে ব্যবহৃত হয়েছে। এই জিনিসটা একটু মাথায় খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্স দিয়ে শুনো, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। শব্দার্থ বা টিকা অংশে অনেকগুলো শব্দ দেখবা শব্দের অর্থ একটা, কিন্তু এই কবিতায় বা এই গল্পে এই অর্থে ব্যবহৃত হয়েছে। এরকম অনেক শব্দ আছে, যেরকম তোমরা বিলাসী গল্পে সুনাম, অথবা অপরিচিতা গল্পে ও সুনাম আছে। বিলাসী গল্পে সুনাম এই শব্দটি ব্যবহার করা হয়েছে। সুনামটা কিন্তু ওই গল্পে সুনাম অর্থে, সুনাম মানে তো মানে সুন্দর নাম, সুনাম মানে তো ভালো জনপ্রিয়তা, কিন্তু বিলাসী গল্পের সুনামটা দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক এইভাবে অনেক গল্প এবং কবিতায় শব্দটির অর্থ এই, কিন্তু কবিতায় বা গল্পে এই অর্থে ব্যবহৃত হয়েছে, এইভাবে লেখা আছে। প্রশ্ন যদি আসে এটার অর্থ কি, এই শব্দটির অর্থ কি, এটা তাহলে শাব্দিক অর্থ হিসেবে নিতে হবে। কিন্তু যদি প্রশ্ন আসে এভাবে যে এই গল্প শব্দটি কবিতায় বা গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছে, কি বুঝিয়েছে, বা এর অন্তর্নিহিত অর্থ কি, তাইলে ওর ইন্টারিম মিনিং যেটা অন্তর্নিহিত অর্থ যা বা কি অর্থে ব্যবহৃত হয়েছে, এইভাবেই কিন্তু প্রশ্ন হবে। তাহলে সেটা একটু আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। তাহলে এছাড়া গঞ্জি মানে তিরস্কার করি, গঞ্জনা বা গঞ্জা মানে তিরস্কার, গঞ্জি মানে তিরস্কার করি। নিকোষ, এখানে তাঁত শব্দের অর্থ, এখানে পিতৃব্য বা চাচা অর্থ ব্যবহৃত হয়েছে। তাঁত শব্দের অর্থ মূলত পিতা বা বাবা। এখানে আছে আহব, আহবে মানে যুদ্ধে, কিন্তু শুধু আহব মানে কি? শুধু আহব মানে হচ্ছে যুদ্ধ, এটা আমরা দেখব। ধীমান, ধীমান কাকে বলে? আমরা ধী সম্পন্ন কোনো ব্যক্তি, ঠান্ডা মস্তিষ্কে খুব ভালো চিন্তা করতে পারে, এরকম ওয়াইজ লিটারেট পার্সনকে আমরা ধী সম্পন্ন বলবো, ধীমান, যার অর্থ হচ্ছে জ্ঞানী, জ্ঞানী। এই রাবণী, রাবণের পুত্র, রাবণী শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা প্রকৃতি প্রত্যয়ের একটা শব্দ পাবো, রাবণ যুক্ত ই প্রত্যয় বা ইষ্ণি। রাবণ যুক্ত ইষ্ণি বা ই প্রত্যয়, মূলত প্রত্যয়টা লেখা আছে ইষ্ণি বা ই প্রত্যয়। এই ইষ্ণি বা ই প্রত্যয় যুক্ত হইলে অপত্য অর্থ দেয়। আপত্য অর্থ মানে পুত্র অর্থ দেয়, পুত্র অর্থ দেয়। সেই হিসাবে রাবণী, এটা রাবণের পুত্র, রাবণের পুত্র বুঝিয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রত্যয় জানলাম। আমরা সমর্থক শব্দের একটা তথ্য জানতে পারি, বিদু শব্দের অর্থ চাঁদ। চাঁদের আরো দু একটা সমর্থক শব্দ একটু দেখি। কোন পদ থেকে পড়াচ্ছেন? পরে এসছে মনে হয় বিভীষণপতি মেঘনাদ থেকে। আমরা চাঁদের এখানে বিধু দেখেছি, আমরা চাঁদ দেখেছি, আমরা চন্দ্র বলতে পারি। তাহলে বিধু, চাঁদ, চন্দ্র এই তিনটা ছাড়া চাঁদের আর কোনো সমর্থক শব্দ তোমরা জানো কিনা বা বলতে পারবা কিনা বা লিখতে পারবা কিনা? একটু লিখে দেখাও দেখি। বিধু, চন্দ্র, চাঁদ, এই তিনটা ছাড়া চাঁদের আর কোনো সমর্থক শব্দ, চন্দ্র তো খুবই কমন, সবাই পারে, চন্দ্র তো আমরা জানি খুবই কমন। একটা বারের নামের সাথে চাঁদের সমর্থক শব্দ আছে, তোমাদের মনে আছে? বারের নামের সাথে
চাঁদের সমর্থক শব্দ আছে বারের নামের সাথে, সোম। হ্যাঁ, গুড। সোম, চন্দ্র, শশাঙ্ক, শশাধর, গুড। খুবই একটা ইম্পর্টেন্ট শব্দ বলেছ, শশাঙ্ক। শশাঙ্ক মানে হচ্ছে চাঁদ, ফাইন। আর শশাঙ্ক মানে হচ্ছে চাঁদ। এই যে তাসনিমাল রিফাত, রিফাত অনেকগুলো লিখেছে, হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক। শশী, খুবই কমন সমর্থক শব্দ, শশী। শশী মানে হচ্ছে চাঁদ, শশী মানে চাঁদ, গুড। বিভীষণ, হ্যাঁ ফাইন। তাইলে এই তো আমরা চাঁদের অনেকগুলো সমর্থক শব্দ বা দেখলাম বা পড়ে ফেললাম। আচ্ছা, তাইলে এখান থেকে শব্দ তো কয়েকটা জানাবে। পরের প্রশ্ন, কোনটি ঠিক নয়? এখানে নয় লেখা আছে, কিন্তু কোনটি ঠিক নয়? প্রগল্ভে মানে সাহসের সাথে, এটা কি ঠিক নেই? তেই মানে জন্য, মন্দ্র মানে ধ্বনি, নিচ মানে ইতর, নিচ মানে ইতর। তাহলে আমরা দেখি যে এর ভিতরে সমর্থক শব্দ, এর ভিতরে কোনটা ঠিক না। আমরা প্রগল্ভে শব্দটার অর্থ দেখে নেই। প্রগল্ভে শব্দটার অর্থ কি? এখানে মন্দ্র মানে ধ্বনি দেওয়া আছে, যে মন্দ্র শব্দের অর্থ শব্দ বা ধ্বনি বা আওয়াজ, শব্দ, ধ্বনি, আওয়াজ। মন্দ্র মানে শব্দ বা ধ্বনি, তাহলে দেখলাম এটা ঠিক আছে। নিচ শব্দটা দেখি। নিচ, আমরা যদি বলি আমি নিচ তলায় থাকি বা নিচ তলায় বসবাস করি, ওই নিচ বানানে কিন্তু নয় রস্যি চ, নিচ। কিন্তু নয় দীর্ঘই চা, নিচ হইলে হীন, ছোট লোক, নিকৃষ্ট, ইতর। ইতর, নিকৃষ্ট, নিচ, হীন, ছোট লোক, শেখ হাসিনার মতো, এই টাইপের শব্দ হইলে সেটা হচ্ছে নিচ, ইতর, নিকৃষ্ট, হীন, এগুলো হইতে পারে নিচ। আচ্ছা, তাইলে নিচ মানে ইতর, এটাও তো ঠিক আছে। আচ্ছা, প্রগল্ভে শব্দটা দেখি আমরা। প্রগল্ভে শব্দটা, প্রগল্ভে এখানে লেখা আছে নির্ভীক চিত্তে। নির্ভীক চিত্তে মানে কি? নির্ভয়। নির্ভীক চিত্তে মানে নির্ভয়, তার মানে কি? সাহসের সাথে, এটাও ঠিক আছে। তেই, এটা খুব ইম্পর্টেন্ট, তেই। তেই শব্দটা খুব ইম্পর্টেন্ট। তেই মানে কি? তেই মানে হচ্ছে তার জন্য। তেই মানে তার জন্য। শব্দটা অংশে লেখা আছে তজ্জন্য। তজ্জন্য শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে তদ যুক্ত জন্য, তদ যুক্ত জন্য। তদ শব্দটা দ দিয়ে, এটার অর্থ দেয় তার, আর জন্য মানে জন্য, তার জন্য, তজ্জন্য বা সেহেতু, এটা মিনিং দেয়। তো এখানে শুধু জন্য লেখা আছে, তাইলে এটা ঠিক নাই, এটা উত্তর ভুল আছে। কোনটি সঠিক নাই? তাহলে উত্তর হবে তেই। তেই মানে হচ্ছে তজ্জন্য। এটা সন্ধি বিচ্ছেদ কিন্তু আমরা দেখলাম, তদ প্লাস জন্য, তজ্জন্য। ফাইন। তাইলে এরপরে এছাড়া দুর্মতি শব্দটা আমরা দেখতে পারি। দুর্মতি একবারে শেষ শব্দ অর্থ। দুর্মতি শব্দের অর্থ অসৎ বা মন্দ বুদ্ধি। দুর্মতি, তোর তো মতিগতি ভালো না। এই মতি মানে হচ্ছে বুদ্ধি, এই মতি মানে হচ্ছে বুদ্ধি। তাহলে দুর্মতি যদি হয়, দুর্মতি শব্দটা, শব্দটা লেখা হচ্ছে এভাবে, রেফের জায়গায় বিসর্গ দেব। বিসর্গ দিলে আগে হয় দু, পরে হয় মতি। আমরা জানি যে যে শব্দে এই দয়ের রস্যকার থাকে, তাহলে ওই শব্দটা নেতিবাচক অর্থ দেয়, খারাপ অর্থ দেয়। তার মানে দুর্মতি মানে খারাপ মতি, খারাপ বুদ্ধি, খারাপ পরিকল্পনা। বলি মানে বলবান, বীর। বলি, বলিদান যদি হয়, সেই বলিদানে কিন্তু বল হয় রস্যিকার, বলিদান। আর এই বলি বল যুক্ত দীর্ঘই, বলি, বলি তার মানে বলবান বা বীর। জলাঞ্জলি দেয়, সম্পূর্ণ পরিত্যাগ করা। যেরকম আমি একটা আশা করেছিলাম, এই আশাকে এখন জলাঞ্জলি দিলাম। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার স্বপ্নকে আমি জলাঞ্জলি দিলাম। তার মানে কি? একেবারে পরিত্যাগ করলাম, একেবারে পরিত্যাগ করা। ভৎস, তিরস্কারে বানানটা একটু দেখে নেব। ভৎস না তিরস্কার, এই বানানটা দেখে নেব। এই বানানটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, খণ্ডত, তার উপরে আবার রেফ আছে। ভৎস না, খণ্ডতা, তার উপরে আবার রেফ আছে, ভৎসনা বানান। তাহলে আমরা একটা প্রশ্ন সমাধান করছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমাধান করছি, বিভিন্ন অ্যাঙ্গেলের অনেকগুলো তথ্য জানি, বানান জানতেছি, কোনোটা শব্দের অর্থ জানতেছি, কোনোটা সমর্থক শব্দ জানতেছি, কোনোটাতে এক কথায় প্রকাশ জানতেছি। তাহলে এইভাবে কোনো না কোনোভাবে আমরা তথ্য পড়ছি এবং সেটা পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ। শুদ্ধ কোনটি? এখানে যে চারটা আছে শব্দ, এখানে শুদ্ধ অশুদ্ধ আসছে বানান হিসাবে। তাহলে বানান হিসাবে শুদ্ধ কোনটি? আমরা এটার উত্তর একটু দেখতে চাই। শুদ্ধ কোনটি? এখানে প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের উত্তর কোনটা? সূর্য করোজ্জ্বল
মানে সূর্যের আলোতে উজ্জ্বল, সমুজ্জ্বল মানে সমানভাবে উজ্জ্বল, শাশ্বত মানে যেটা চিরকাল কনস্ট্যান্ট, যেটা এরকমই থাকে, আর সূর্যোদয় মানে সূর্যের উদয়। তাহলে এটা যদি ব্যাখ্যা হয়, ভেঙে যদি বলি, তাইলে কোনটা শুদ্ধ আছে? এখানে তিনটা বানান ভুল আছে, আর কোনটা শুদ্ধ আছে একটু দেখতে চাই। তিনের খন আমরা এখন 4 নম্বরে আছি। শুদ্ধ কোনটি? সূর্যোদয়, সূর্যোদয়, সূর্যকর উজ্জ্বল, সমুজ্জ্বল আর শাশ্বত। এখানে কোন বানানটা ঠিক আছে? কোন বানানটা ঠিক আছে? উত্তর তো লিখতেছে এই সংখ্যা খুবই কম। 4-এর খ, সুমাইয়া বলতেছে সমুজ্জ্বল বানানটা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি যে জায়গা থেকে নেওয়া হয়েছে। এটা একটা কবিতার অংশ থেকে নেওয়া হয়েছে এবং সেই কবিতাটা হচ্ছে সুচেতনা কবিতা। সুচেতনা কবিতার অংশ থেকে এখানে নেওয়া হয়েছে। সুচেতনা কবিতার শব্দার্থ অংশে টিকার মতো বড় ব্যাখ্যা। তো টিকার মতো বড় ব্যাখ্যা নর্মালি শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে না। এই কারণে আমরা কিছু বানান পড়ে ফেলবো, যেটা আমাদের নর্মাল শুদ্ধি অশুদ্ধি হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। সূর্য কর উজ্জ্বল, দেখো সূর্য কর উজ্জ্বল, কর মানে আলো, কর মানে আমরা জানি কর মানে আলো বা রশ্মি। আচ্ছা, সূর্য কর উজ্জ্বল মানে সূর্যের কর বা আলোতে উজ্জ্বল। তাইলে এখানে শব্দটা মূল শব্দ হচ্ছে সূর্যকর, আর উজ্জ্বল তার মানে প্লাস, সূর্যকর উজ্জ্বল। এটা কোন নিয়মে হয়েছে? যে নিয়মে সূর্যোদয় হয়। আমরা জানি যে সূর্য যুক্ত উদয় সমান সমান সূর্যোদয়। এই যে মাঝখানে ওকার থাকার কারণে ওকারটা উঠে গেল এবং ওকারটা উঠে গিয়ে আসলে উ আসে, আইদার হ্রস্ব উ অথবা দীর্ঘ উ। উদয় বানানে তো দীর্ঘ উ আসার সুযোগ নেই, এই জন্য উদয় বানানে হ্রস্ব দিয়ে লিখতে হবে। তাহলে সূর্য যুক্ত উদয় সূর্যোদয়, তার মানে এই ওকারটা উঠে গিয়ে হ্রস্ব হইতেছে। এই যে নিয়ম হয়েছে, এই সেম নিয়মে সূর্যকর যুক্ত উজ্জ্বল, সূর্যকর এখানে অ আছে, কর র এর সাথে কিছু নেই মানে অ আছে, আর উজ্জ্বল আছে। তাহলে পরে যদি উ থাকে তাহলে ওকার হয়, তাহলে শব্দটা হবে সূর্যকর উজ্জ্বল। আমরা সন্ধির একটা নিয়ম জানলাম, উজ্জ্বল বানানে দুইটা জ হবে এবং ব হবে, সেটাও আমরা জানলাম। তাহলে সূর্যকর উজ্জ্বল এখানে জ দেয়া আছে একটা, তাহলে উজ্জ্বল বানানে শুধু উজ্জ্বল বানানে যদি দুইটা জ হয়, সূর্য কর উজ্জ্বলে গিয়ে কি সেই একটা জ কমে যাবে? উত্তর না। সূর্যের আলোতে উজ্জ্বল, তার মানে জ দুইটা হবে। তাহলে এখানে জ দুইটা নেই, এই জন্য এটা উত্তর হচ্ছে না, আমাদের শুদ্ধ বের করতে হবে। সমুজ্জ্বল, এখানে জ দুইটা আছে, উজ্জ্বল থেকে সমুজ্জ্বল, এটা ঠিক আছে, তাহলে এটাই শুদ্ধ পেলাম। বাকি দুইটা ভুল কোথায়? সূর্যোদয়ে তো দেখলাম ওকার নেই, এই জন্য ভুল। আর শাশ্বত না, শাশ্বত, শাশ্বত এই পরে বফলাটা পরে হবে, তাহলে শাশ্বত বানানে বফলা পরে, সূর্যোদয় বানানে ওকার নেই, সূর্য কর উজ্জ্বলেও জ দুইটা নেই, এই কারণে ভুল। আর সমুজ্জ্বল বানানটা ঠিক আছে। এটা কবিতা থেকে না, এই যে আমরা এখানে দেখছি শাশ্বত, এখানে দেখছি সূর্যোদয়, এখানে দেখছি সূর্যকর উজ্জ্বল, আর এখানে দেখতে পাচ্ছি সমুজ্জ্বল। এছাড়া আমরা ক্লান্তহীন বানানটা দেখতে পারি, আমরা পারি, খুবই পারি, এটা খুবই কমন। এই যে চিহ্নটা আছে শব্দের মাঝখানে ইনভার্টেড কমার মতো, কেউ কি বলতে পারবে এটা কি চিহ্ন? আমি ওয়েট করব দেখি। এই গৌড়েতে আছে, অনুভব করে এখানে আছে। এই যে একটা শব্দের মাঝখানে এভাবে চিহ্ন দেয়া থাকে ইনভার্টেড কমার মধ্যে, ইংরেজিতে অ্যাপোস্ট্রফি এস এর মতো, এই চিহ্নটির নাম কি? কে বলতে পারবে? একটু দেখতে চাই, এই চিহ্নটির নাম কেউ বলতে পারবে কিনা একটু দেখতে চাই। এই যে চিহ্নটি, এই চিহ্নটির নাম কি? এই চিহ্নটির নাম কি? অনেক ইসলাম, অনেক আক্তার, অনেক ইসলাম, অনেক আক্তার, অনেক হোসেন, অনেক হক তো যুক্ত হয়েছে আমাদের লাইভে। এখনো পর্যন্ত কোনো ইসলাম, কোনো হক, কোনো কাউকে দেখছি না। মিথিলা আক্তার উত্তর দিয়েছে ইলেক, ইলেক গুড। আর কেউ? মিথিলা আক্তার ছাড়া আর কারো উত্তর দেখছি না। এটার নাম হচ্ছে ইলেক বা লোভ চিহ্ন, বর্ণ লোভ বোঝাইতে ইলেক অথবা লোভ চিহ্ন। বর্ণের লোভ মানে ওখানে আসলে আরো একটা বর্ণ ছিল, সেটাকে শর্টকাটে লেখা হয়েছে। বর্ণ বিশেষের লোভ বোঝানোর জন্য ইলেক বা লোভ চিহ্ন ব্যবহার করা হয়। ভেরি গুড, অনেকে লিখতেছে এখন। ফাইন, এরপরের প্রশ্নে যাই আমরা। তাহলে এটা ছিল প্রশ্ন নাম্বার 4। এখন আমরা যাব প্রশ্ন নাম্বার 5-এ। কোনটি শুদ্ধ নয়?
সুচেতনা কবিতার মূলভাব থেকে নেয়া এই তথ্যগুলোর মধ্যে কোন তথ্যটি ঠিক নেই? সুচেতনা কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেয়া, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট। বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেয়া, জীবনানন্দ দাশের বনলতা সেন, এটা আমরা জানি। সুচেতনা মূলত একটি ধারণা, হ্যাঁ এটা মূলভাবে আছে, মূলত ধারণা প্রজ্বলিত, যেহেতু জ্বলন থেকে, জ্বলনের আগে প্রযুক্ত হইলে প্রজ্বলন, জ্বলন থেকে জ্বলিত, তাহলে এখানেও একটা আছে, এখানে একটা থাকবে, প্র থাকলে প্রজ্বলিত, তাহলে প্রজ্বলিত বানানো ঠিক আছে। আর নিঃশেষিত বানানো এরকম হয় না, নিঃশেষিত বানানে বিসর্গ থাকে আর এপাশে শেষিত থাকে। আমরা কোন জায়গা থেকে একটু দেখি, সুচেতনা কবিতার পাঠ পরিচিতি বা মূলভাবে গেলে আমরা দেখতে পাবো সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন 1942 কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কবিতার বইয়ের নাম বনলতা সেন, আমরা জানি খুব বিখ্যাত একটা কাব্যগ্রন্থ, এটার কবিতা জানে সবাই। জীবনানন্দ দাশের একটা শ্রেষ্ঠ কবিতা হচ্ছে এই সুচেতনা। সুচেতনা তার প্রার্থিত আরাধ্য একটি চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। কবির বিশ্বাস মতো সুচেতনা দ্বীপ সদৃশ্য একটি ধারণা। তাহলে আসলে সুচেতনা মূলত একটি ধারণা, এটা আমরা দেখছি। এখানে নিঃশেষিত বানানটা দেখলাম, প্রজ্বলিত বানানটা আমরা দেখে ফেলতে পারি, আমরা ইহলৌকিক বানানটা দেখে ফেলতে পারি, আমরা সূর্যোদয় বানান যেটা একটু আগে দেখেছি সেটা এখানে দেখে পেতে পারি। আমরা ব্যাধি, ব্যাধি মানে হচ্ছে অসুখ, এই ব্যাধি বানানে আমরা দেখব যে জফলার পরে কিন্তু আকার আছে ব্যাধি বানানে। জীবন মুক্তি শাশ্বত বানানটা এখানে আছে। তাহলে আমরা কিছু বানানো শিখলাম, তথ্য জানলাম, জীবনানন্দ দাশের কবি বা লেখক পরিচিতিও কিছুটা আমরা জানলাম। আমরা এর পরের প্রশ্ন যাব, প্রশ্ন নাম্বার 6। ঘূর্ণি জল বা বায়ুর আবর্তন, পাণ্ডুর মানে নষ্ট হওয়া, সম্বল মানে পথ চলার উপায়, প্রদীপ্ত মানে ভাস্বর। এটা নেওয়া হয়েছে পদ্মা কবিতা থেকে। তোমরা জানো যে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে একটা কবিতা আছে পদ্মা কবিতা, সেই পদ্মা কবিতা থেকে এটা নেওয়া হয়েছে, যেটি ফররুক আহমেদের লেখা কবিতা। আমরা তার শব্দার্থ অংশে দেখি যে ঘূর্ণি শব্দটির অর্থ জল বা বায়ুর প্রচণ্ড আবর্তন, জল বা বায়ুর প্রচণ্ড ঘুরলে সেটাকে ঘূর্ণি বলে। তার মানে আমরা দেখছি এটা ঠিক আছে। পাণ্ডুর শব্দটি আমরা যদি দেখি, পাণ্ডুর শব্দটি ফ্যাকাশে সাদাটে হলুদ বর্ণ বিশিষ্ট, তার মানে পাণ্ডুর মানে নষ্ট হওয়া, এটা ভুল আছে। সম্বল শব্দটি যদি আমরা দেখি, সম্বল, সম্বল মানে দেখা যাচ্ছে পাথেয় বা অবলম্বন। যেরকম তোমাদের যে তোমরা যে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, এখানে তোমাদের ভালো প্রস্তুতি, বুদ্ধিদীপ্ত প্রস্তুতি হচ্ছে তোমাদের ভালো ফলাফলের সম্বল। তার মানে যে জিনিসটাই তোমার কোনো কাজে ভূমিকা রাখে, কাজ দিবে, সেটাই হচ্ছে সম্বল। তার মানে পাথেয়, পথ চলার জন্য যা লাগে তাই, অবলম্বন। জীবিকা অর্জনের উপায়কে বলা হয় সম্বল, পথ চলার উপায় এটা হইতে পারে না। প্রদীপ্ত মানে ভাস্বর, প্রদীপ্ত শব্দটা দেখি, প্রদীপ্ত মানে দীপ্তমান, দীপ্তমান মানে উজ্জ্বল, ভাস্বর, ভাস্বর তো এখানে লেখা আছে, ভুল কোথায়? ভাস্বর এখানে মূর্ধন্য ষ দেয়া আছে, ভাস্বর বানানে নর্মালি দন্তস্ব হয়, ভাস্বর। স্রোতধারা, স্রোতের ধারা আমরা একটু দেখে নিতে পারি। নিঃসংশয় বানানটা একটু দেখতে পারি, মাঝখানে বিসর্গ আছে। নিঃসংশয় মানে সন্দেহহীন, জওয়ান মানে শক্তিশালী, এটা ফার্সি শব্দ, এটা একটু আমরা দেখতে পারি, খুব ইম্পর্টেন্ট। জওয়ান, জওয়ান কোন ভাষার শব্দ? জওয়ান শব্দটি ফার্সি শব্দ। আর এখান থেকে এই যে হারমাদ আমরা এর আগে সমাধান করেছি আমাদের সাবজেক্ট ফাইনাল, আমাদের সাবজেক্ট ফাইনাল এটা ছিল। পর্তুগিজ জলদস্যুকে বলা হয় হারমাদ, এটা মূলত একটা স্প্যানিশ শব্দ, তার মূল ছিল আরমাডা। হারমাদ আরমাডা থেকে আসছে হারমাদ। সরি একটু কলমটা পড়ে গেছে, উঠায় নি। এই তাহলে আমরা এখান থেকে জলদস্যু সম্পর্কে দেখলাম, আমরা বেশ কিছু তথ্য জানলাম। বানানো উর্বর মানে হচ্ছে উৎপাদনশীল, ফার্টাইল বলে যেটা। পদ্মা কবিতা সম্পর্কে, কবিতা পদ্মা সম্পর্কে আসলে কোন তথ্যটি এখানে ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন, পদ্মা কবিতা সম্পর্কে কোন তথ্যটি ঠিক আছে? রচয়িতা শামসুর রহমান, আমরা একটু মেলাই। আমরা পাঠ পরিচিত অংশে দেখি যে ফররুক আহমেদের পদ্মা কবিতাটি কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তাহলে পদ্মা কোন সঠিক? তার মানে আমরা দেখতে পাচ্ছি
যে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, শামসুর রহমান এটার রচয়িতা না, শামসুর রহমান এটা রচয়িতা না। গুড। আচ্ছা, এরপরে এটি একটি চতুর্দশপদী কবিতা। আচ্ছা, পদ্মা চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী মানে যেটাকে বলা হয় নর্মালি সনেট। চতুর্দশপদী কবিতা মানে যেটাকে বলা হয় সনেট। তাহলে সেটা যদি হয় তার মানে এটা একটা চতুর্দশপদী কবিতা, এটা ঠিক আছে। পদ্মা একটা চতুর্দশপদী কবিতা, সনেট কবিতা। তার মানে এইটা আমরা সম্পর্কে এটা ঠিক পাইলাম। কাফেলা কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এখানে পদ্মা কাফেলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কাফেলা কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে এটাও ঠিক আছে। এই প্রশ্নের উত্তর আসলে দুইটা আছে। ফররুখ আহমেদ এটা রচয়িতা, চতুর্দশপদী এটা সনেট কবিতা, কাফেলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটাও ঠিক আছে। তার মানে উত্তর হচ্ছে দুইটা। এটি কাফেলার শেষ কবিতা। আমরা দেখি যে কাফেলা কাব্যে 7টি সনেটের সমন্বয়ে রচিত। এর মানে কাফেলা কবিতার বইয়ে 7টি কবিতা আছে, এবং যেহেতু এটা সনেট সংকলন মানে সনেটের সংযুক্ত চতুর্দশপদী, 4টা পদ থাকবে, 4টা লাইন থাকবে, সরি 14টা 14 মাত্রার। আবার এই কবিতার চরণও 14টা। সনেটের কিছু বৈশিষ্ট্য আছে। এটা একটা সনেট মানে চতুর্দশপদী কবিতা। এই কবিতা, এই কাব্যগ্রন্থে মোট 7টি কবিতা আছে, 5 সংখ্যক। তার মানে এই কবিতাটি 5 নাম্বার। তাহলে 7-এর 5 নাম্বার তো আর শেষ হইতে পারে না। তাহলে এটা শেষ, যে এটা হচ্ছে না। তাহলে এটা কবি শামসুর রহমান না। তাহলে এই প্রশ্নের উত্তর আছে দুইটা। এটা একটা চতুর্দশপদী কবিতা, আর কাফেলা কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। এরপরে ঠিক নয়, এই 4টা তথ্যের মধ্যে কোনটা ঠিক না? আচ্ছা, এটা নেওয়া হয়েছে, আমরা জানি যে একবারে শেষে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, একটা কবিতা আছে সেখান থেকে নেওয়া হয়েছে। বাহে শব্দটি দিনাজপুর রংপুর এলাকার সম্বোধন। আমরা দেখি বাহে, এই যে বাহে আছে, বাহে মানে হচ্ছে বাপু হে। দিনাজপুর রংপুর এলাকায় সম্বোধন বিশেষ, এটা দিনাজপুর রংপুর এলাকায় ব্যবহার করা ডাক বা সম্বোধন। তাইলে এটা ঠিক আছে, বের করতে হবে ঠিক নয়। দৃষ্টিসীমা অতিক্রমী নীলক্ষা। এই নীলক্ষা বানানটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে নীলক্ষা বানানটা হচ্ছে নি লক্ষা। লক্ষা মানে দৃষ্টি বা দৃষ্টিসীমা বা উদ্দেশ্য, নি লক্ষা, লক্ষা নেই মানে খুবই দূরে। দৃষ্টিসীমা অতিক্রম মানে আমার লক্ষ্যের মধ্যে পড়বে না এরকম। তাহলে নেই বা না অর্থ দিলে তো নয় রস্বইকার হয়, কিন্তু এখানে দেয়া আছে নয় দীর্ঘইকার, তাহলে এটা ভুল আছে। ঝর্ণার পতনের স্থানকে প্রপাত বলে। আমরা প্রপাত শব্দটা দেখি। প্রপাত মানে কি? নির্ঝরের পতনের স্থান, জলপ্রপাত। নির্ঝর মানে কি? নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা। তাহলে ঝর্ণার পতন, যেখানে ঝর্ণা পড়ে সেই জায়গাটাকে বলা হয় প্রপাত। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। কালঘুম মানে চিরনিদ্রা। এই যে কালঘুম মানে মৃত্যু, চিরনিদ্রা, মৃত্যুকে বলা হয় কালঘুম। দৃষ্টি, তাহলে এটাও ঠিক আছে। আমরা আরো তথ্য এখানে যা আছে, কণ্ঠে মানে হচ্ছে কোথায়। কণ্ঠে শব্দটি আঞ্চলিক ব্যবহার করা হয় সেই রংপুর দিনাজপুর উত্তরবঙ্গের, রংপুর দিনাজপুর মূলত এই শব্দটির অর্থ হচ্ছে কোথায়। আচ্ছা, এখানে ব্যাকরণিক অলঙ্কারের আরো একটা বিষয় আছে। ধবল দুধের মতো জ্যোৎস্না। জ্যোৎস্না চাঁদের আলো। আমরা জানি চাঁদের আলো যদি রূপ বা চেহারা কল্পনা করি তাহলে সাদাই বলবো, চাঁদ যেহেতু দেখতে সাদা বা আলোর রূপ রাতে, তাহলে চাঁদের আলো এটা সাদারই বলবো। কিন্তু সেই সাদাকে তুলনা করা হয়েছে কিসের মতো? ধবল দুধের মতো। মতো, ধবল দুধের মতো জ্যোৎস্না, এর মতো বা তুলনা থাকলে সেইটাকে বলা হয় উপমা। তার মানে ধবল দুধের মতো জ্যোৎস্না। এখানে বলেছে জ্যোৎস্নার রঙকে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। জ্যোৎস্না দেখতে কেমন? দুধের সাদা রঙের সাথে তুলনা করা হয়েছে। একটা জিনিসের সাথে আর একটা জিনিসের তুলনায় এই বিষয়টাকে অলংকার হিসেবে, সাহিত্যের এই অলংকারকে বলা হয় উপমা। এখানে উপমা ব্যবহার করা হয়েছে, এটা একটু আমরা জানলাম যে। আর মত বা মতন থাকে উপমা ব্যবহারে, এটা সাহিত্যের একটা অলংকার। আমরা এর আগে একদিন শিখেছিলাম অনুপ্রাস, ঠিক অনুপ্রাসের মতো উপমাও একটা অলংকার, সাহিত্যের অলংকারের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, ছবি। ছবি কবিতাটি, ছবি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ছবি আপন যৌবন বরি, মানে এই কবিতাটি আসলে লেখকের
আবু হেনা মুস্তফা কামালের কোন কাব্যগ্রন্থে ছিল আমরা একটু দেখি। আবু হেনা মুস্তফা কামাল ছবি এই কবিতাটি লিখেছেন, তার কাব্যগ্রন্থ হচ্ছে আপন যৌবন বৈরী, এখান থেকে নেওয়া হয়েছে ছবি কবিতাটি। তার মানে এটাই উত্তর হচ্ছে। বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখি। ছবি তো গেল, কবিতা, কথা ও কবিতা এটা লেখা মনে হচ্ছে দেখে যে এটা কাব্যগ্রন্থ কিনা, কিন্তু কথা ও কবিতা কিন্তু কাব্যগ্রন্থ না, এটা তার একটা প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ কথা ও কবিতা। আর আক্রান্ত গজল এটা একটা কাব্যগ্রন্থ। আবু হেনা মুস্তফা কামালের আক্রান্ত গজল এটা একটা কাব্যগ্রন্থ, কথা ও কবিতা এটা একটা প্রবন্ধ গ্রন্থ। কথা ও কবিতা একটা প্রবন্ধ গ্রন্থ, ছবি তো এই কবিতাটি, আর আপন যৌবন বৈরী বৈরী এটা একটা কাব্যগ্রন্থ যেটা থেকে ছবি কবিতাটি নেওয়া হয়েছে। ছবি কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত না, ছবি কবিতাটি গদ্য ছন্দে লেখা। আমরা ওই পাঠ পরিচিতির শেষে যদি যেয়ে থাকি, গদ্য ছন্দে রচিত। এই জায়গায় একটা জিনিস বলে নিই যে তোমরা ছন্দ নিয়ে টেনশন করেছো বহুত দিন, সমাধানও করে দিয়েছে। আবারও বলি, কোন কবিতাটি কোন ছন্দে রচিত শুধু শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাসের, মূলত শর্ট সিলেবাসটা জানবা ভালো করে, পাঠ পরিচিতি অংশে যেগুলো লেখা আছে কোন কবিতাটি কোন ছন্দে শুধু মুখস্থ করবা। এখান থেকে প্রশ্ন হইতে পারে, ঢাবিতে নর্মালি প্রশ্ন হয় না, তারপরও আমরা এটা একটু দেখে রাখবো। তাহলে এই ছিল তোমাদের 10টা প্রশ্ন আজকে ছিল কবিতা থেকে। এর আগে আমরা গদ্যেরও এরকম 15টা প্রশ্ন সলভ করেছি। আগামীকাল আবার ওই রকম ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আগামীকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনশর্ট ক্লাস থাকবে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নের মতো ঢাবির বি ইউনিটের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এরকম 45টা প্রশ্ন সলভ করব আমরা সারাদিন। কালকে সাধারণ জ্ঞান, ইংরেজি এবং বাংলা সমাধান থাকবে। সকালে থাকবে ইংরেজির অনশর্ট, সেখানে ইংরেজির আমরা যে মডেল টেস্ট নিয়েছি 3টা মডেল টেস্ট, সেই 45টা প্রশ্ন সলভ হবে। সন্ধ্যায় থাকবে সাধারণ জ্ঞান, আর রাতে 10টায় দেখা হবে বাংলা অনশর্ট ক্লাসে। তো সবার প্রতি শুভকামনা, আগামী কোনো একটা দিনের ক্লাসে দেখা হচ্ছে। সবার প্রতি শুভকামনা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।